আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শ্রোতামণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অনেক ধরনের ট্রান্সফরমেশন হয়। প্রথমত যেটা আমার চোখে পড়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপরে ক্রমান্বয়ে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এবার পাঁচ পাকা যতগুলো সেন্টেন্স আছে সবগুলো হয়। আবার এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এগুলো ট্রান্সফরমেশন। তারপর তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবগুলো কিন্তু ট্রান্সফরমেশনেই পড়ে। এখন একটু করে বোর্ডের দিকে দেখাও। ট্রান্সফরমেশন এবং কনভার্সন, এই দুইটা জিনিস পার্থক্য আছে। চেঞ্জিং সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন, দুটোর মধ্যে পার্থক্য আছে আসলে। এখানে লেখা আছে, গিভেন একটা সেন্টেন্স আছে, গিভেন সেন্টেন্স দেখো, সোহাগ ইজ অ্যান ওল্ড ম্যান। এই বাক্যটার অর্থ কি হয়? সোহাগ বৃদ্ধ লোক, সোহাগ বৃদ্ধ মানুষ। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্সনে চেঞ্জ করি, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জ করি, তাহলে সেটার অর্থ হয় কি, সোহাগ ইজ নট অ্যান ওল্ড ম্যান, সোহাগ বৃদ্ধ লোক নয়। আসলে এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের সাথে কি মিলল? কথাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? প্রথম লাইনে বললো সোহাগ বৃদ্ধ লোক, দ্বিতীয় লাইনে বলতেছে কি সোহাগ বৃদ্ধ লোক নয়। আসলে এটা নেগেটিভ হয়েছে, তবে কনভারসেশনে আমরা যখন কথা কথাবার্তা বলি কারোর সাথে, হ্যাঁ, নেগেটিভ একটা বা সেন্স নিয়ে আসতে হয়, তখন এই কথাটাই কিন্তু প্রযোজ্য। কিন্তু আমরা যখন এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নিয়ে যাব, তখন আর এই সেন্টেন্সটা হবে না, এটা কনভারসেশনের জন্য এটা হবে না। এই গিভেন সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশনে রূপান্তর করতে হলে আমাদেরকে কি করতে হবে? বাক্যের অর্থ ঠিক রাখতে হবে, যদিও বাক্যের গঠন চেঞ্জ হবে। অর্থ ঠিক রাখতে হবে, গঠন চেঞ্জ হবে। ঠিক নিচেরটা দেখো তো, ট্রান্সফরমেশন কিভাবে হলো। সুহাগ ইজ নট এ ইয়ং ম্যান, সুহাগ যুবক নয়। তার মানে আমাদের এই প্রথম লাইন আর শেষের লাইনের সাথে একটা অর্থের সামঞ্জস্য আছে, মিল রয়েছে। তাহলে এবার এক কথায় বোঝা গেল যে ট্রান্সফরমেশন শব্দের অর্থ কি। ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে কি, বাক্যের গঠন চেঞ্জ হবে, কিন্তু বাক্যের অর্থ চেঞ্জ হবে না, তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। সেটা যে কোনো সেন্টেন্স হোক, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হোক, ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হোক, অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, যেখানে যাবে যোগ, সবগুলোর অর্থ ঠিক থাকতে হবে। আর চেঞ্জিং সেন্টেন্সে যেটা হয়, বাক্যের তো পাল্টাবে, তার সাথে সাথে কিন্তু অর্থ পাল্টে যায়, অর্থাৎ চেঞ্জ হয়ে যায়। তাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে না, তাকে বলে দেখি চেঞ্জিং সেন্টেন্স অথবা কনভারসেশনে এই বাক্যগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার আরো কিছু উদাহরণ দিলে তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থ ঠিক রেখে যদি আমাদের ট্রান্সফরমেশন করতে হয়, তাহলে কিছু ওয়ার্ডস আছে, সেগুলোর আমাদের অপোজিট ওয়ার্ডস জানতে হয়। ঠিক আছে, যে আমি এখানে পাঁচটা উদাহরণ দিয়েছি, তারপরে তোমাদের মূল টপিক্সে ফিরে যাব। এটা মূল ওয়ার্ডস আর এটা অপোজিট ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দের বিপরীতার্থক শব্দ থাকে। ঠিক আছে, এগুলো যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কি, কর্মঠ। আর যখন অ্যাক্টিভের বিপরীত যায় ইনঅ্যাক্টিভ অথবা লেজি, অলস, অকর্মঠ। ফ্রেন্ড বন্ধু, হুই শত্রু, গুড ভালো, ব্যাড মন্দ, হ্যাপি সুখী, আনহ্যাপি অসুখী, অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ। এভাবে আরও শত শত হাজার হাজার ওয়ার্ড রয়েছে, যা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তা না হলে তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বেশি উন্নতি লাভ করতে পারবে না। তাই তোমাদেরকে এবার মূল টপিকস আমি ফিরে নিচ্ছি, কিভাবে ট্রান্সফরমেশন অফ করতে হয়। এক একটা ধাপে ধাপে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা ততক্ষণ সাথে থাকো। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখো, আমি কয়েকটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স লিখেছি, এগুলো আমি বোর্ডে দিয়ে দিয়েছি আনসার সহ। তোমাদেরকে এবার আমি বুঝাই দেবো। দেখো,
হি ইজ এ ভেরি অ্যাক্টিভ, সে খুবই কর্মঠ। এখন এটাকে নেগেটিভ করতে হলে কি হবে, এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পর একটা নট বসাবে। যদি অক্সিলারি ভার্ব থাকে নট, অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করতে হয় সেটা বোঝাবো। হি ইজ নট ইনঅ্যাক্টিভ অ্যাট অল। এখন এই অ্যাট অলটা কোথেকে আসলো, এই যে ভেরি, এই ভেরির জন্যই কিন্তু অ্যাট অল। না হলে যদি বাক্যটা এরকম হতো হি ইজ এ অ্যাক্টিভ বয়, তাহলে তোমাদেরকে কিন্তু এটা নেগেটিভ করতে হতো, হি ইজ নট ইনঅ্যাক্টিভ বয়। এখন যেহেতু হি ইজ এ ভেরি অ্যাক্টিভ আছে, তাহলে তোমাদের নেগেটিভ করতে হচ্ছে কি হি ইজ নট ইনঅ্যাক্টিভ অ্যাট অল, শুধু ভেরির জন্য অ্যাট অল। সে আদৌ অলস নয়, সে আদৌ অলস নয়। দ্বিতীয় লাইনটা দেখো, ইট ইজ এ কস্টলি আইটেম, এটা খুবই দামি একটা জিনিস, কস্টলি। এই কস্টলির শব্দটার ওয়ার্ডটার বিপরীত শব্দ করতে হবে, তার বিপরীত শব্দ হচ্ছে কি চিপ। ইট ইজ নট এ চিপ আইটেম। তাহলে মাঝখানের এই যে ওয়ার্ডটার বিপরীত শব্দটাই চেঞ্জ করে দিলে কিন্তু আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পেয়ে যাচ্ছি। এখানে কার করতে হয়েছিল, অ্যাক্টিভ। অ্যাক্টিভ ওয়ার্ডটার বিপরীত শব্দ কি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আরো উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। শিক্ষার্থীরা আরো দুটো বাক্য দেখো তোমরা বোর্ডে। আমি আগেই বলছিলাম যদি অক্সিলারি ভার্ব পাওয়া যায়, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল, এগুলো যদি পাওয়া যায়, এই অক্সিলারি ভার্বগুলোর পর নট বসিয়ে দিয়ে মাঝখানের যে অ্যাডজেক্টিভ যে শব্দটা থাকে বিপরীতার্থক শব্দ বসাইয়ে তাকে ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এইবার দেখো এইখানে কিন্তু এই তোমাদের কি অক্সিলারি ভার্ব নাই। পিপল লুক ভেরি চেয়ারফুল, লোকগুলোকে খুবই খুবই আনন্দিত দেখা যায়। এখন এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদেরকে যখন অক্সিলারি ভার্ব পাবো না তখন যেতে হবে কোথায়, আমাদেরকে টেন্সে। তাহলে এটা কোন টেন্সে আছে, নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন আমাদেরকে ডু ভার্ব নিতে হয়। তখন ডু ভার্ব তো আমরা কি জানি, ডু, ডাস, ডিড। তাহলে পিপলের জন্য কি হবে, অবশ্যই ডু, যেহেতু প্লোরাল নাম্বার। ওকে, আমরা করে ফেলি, পিপল ডোন্ট লুক, এই যে চেয়ারফুল, চেয়ারফুল শব্দটার বিপরীতার্থক শব্দ কি হবে, স্যাড, আনন্দিত, দুঃখিত। স্যাড, এই ভেরি শব্দটার জন্য অ্যাট অল, আদৌ। পিপল লুক ভেরি চেয়ারফুল, লোকগুলোকে, মানুষগুলোকে খুবই আনন্দিত দেখে মনে হচ্ছে আনন্দিত। আর এটার অর্থ হচ্ছে কি পিপল ডোন্ট লুক স্যাড অ্যাট অল, লোকগুলোকে আদৌ দুঃখিত মনে হচ্ছে না। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নট চেঞ্জিং। এটা চেঞ্জিং অফ সেন্টেন্স নয়, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নিচে দেখো, দে রিচড দেয়ার ইন টাইম, এই লাইনটাতেও কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া নাই। তাহলে কি বললাম, অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে একটা ভার্ব নিতে হয়। তাহলে এটা রিচড, এই ভার্বটা কোন টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ডু ভার্ব কি ডিড নিতে হবে। ওকে, এখন এই ইন টাইম, এই ইন টাইমটার যথাসময়ে, এই ইন টাইমটার একটা বিপরীতার্থক শব্দ আনতে হবে আমাদেরকে, কি যথাসময়ে ইংরেজি কি লেট। ওকে, আমরা এটা করে বলি, দে ডিডন্ট they didn't reach their late। এই যে হয়ে গেল, তারা সেখানে দেরিতে পৌঁছায় নাই। অর্থাৎ আমাদের মূল সেন্টেন্সটা ছিল তারা দে রিচ দেয়ার ইন টাইম, তারা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যথাসময়ে পৌঁছে গেছে। এখন আমাদের করতে হবে তারা ওখানে দেরিতে যায় নাই। তার নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে কি দ্যাট ডিডন্ট রিচ দেয়ার লেট, তারা সেখানে দেরিতে পৌঁছে। এখন এই ডিডন্ট, এটা ডুবার, কোনো একটা বাক্যে যদি ডুবার পাওয়া যায় তাহলে সেই বাক্যের পর যদি কোনো মূল ভার্ব থাকে অবশ্যই থাকবে, সেটা বেস ফর্মের হয়। বেস ফর্মকে আমরা সাধারণত V0 বলি। ভার্বের বেস ফর্ম তো আমরা সবাই জানি, আমার ছাত্র আশা করি সবাই জানে যে ভার্বের বেস ফর্মের সাথে এস, ইএস, আইএনজি কিচ্ছুই যোগ হবে না, শুধুমাত্র বেস ফর্মটা বসবে। এটাকে প্রেজেন্ট ফর্ম বলি না আমরা, প্রেজেন্ট ফর্ম একটা, বেস ফর্ম একটা। ঠিক আছে,
আরও কিছু সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি আজকে টপিকটা শিখাবো। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের 3টা লাইনের দিকে লক্ষ্য করো। যদি আমাকে দেখা যাচ্ছে না আমি জানি, সমস্যা নাই, আমাকে দেখতে হবে না, তোমরা লাইনগুলো বুঝলেই হয়ে যাবে। হি ইজ এ ডক্টর। সোনালি ক্যান স্পিক ইন ইংলিশ। সোনালি ইংরেজিতে কথা বলতে পারে। উইল ইউ গো হোম? তুমি কি বাড়ি যাবে? হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা বুঝতেছো। 2 নম্বরটা সেটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 3 নম্বরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পৃথিবীতে কতগুলো বাক্য আছে এবং কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর বিপরীতার্থক কোনো ওয়ার্ড নেই। যেমন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অলওয়েজ নেভার, এই টাইপের কতগুলো ওয়ার্ড আছে না যেগুলোর নেগেটিভ বিপরীত হয়, কিন্তু কতগুলো বাক্য আছে যেগুলোকে আসলে নেগেটিভ করতে পারা যায় না, কিন্তু সেগুলোকে কিভাবে, ওই ওয়ার্ডগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় সেগুলোকে আমরা তোমাদের আজকে ট্রান্সফরমেশন অর্থাৎ নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দেখাবো। দেখো, হি ইজ এ ডক্টর, এখানে এই ডক্টরের কোনো কি বিপরীত শব্দ আছে? নাই। তাহলে তাকে আমরা কিভাবে করতে হবে? তাকে আমরা নেগেটিভ ইন্টারগেটিভে নিয়ে যাব, অর্থাৎ সরাসরি প্রশ্নও না। একসময় আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতাম, আবার ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতাম। এখন বর্তমানে এই সেন্টেন্সটাই আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মনে করি। এখন এটা আমি তোমাদেরকে করে দেবো। দেখো, আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে ইসটা আগে আনতে হয়, কিন্তু শুধু কি ইস আনলেই হবে? হবে না। তাহলে ইসের সাথে নটটা আনতে হবে, কারণ এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ না করলে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না। দেখো, তাহলে কি হবে? ইজ, ইজন্ট হি, সাবজেক্টটা ইজন্ট হি আ ডক্টর। এখন দেখো, উপরের লাইনটার সাথে উপরের যে বাক্যটা দেওয়া আছে তার সাথে অর্থ মিলছে কিনা। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। ইজেন্ট হি এ ডক্টর, সে কি ডাক্তার নয়? অবশ্যই সে ডক্টর। আমরা অনেক সময় খুব ঝাড় দিয়ে কথা একটা বলি না, এটা নয় কি? হ্যাঁ, এটা অবশ্যই হ্যাঁ। ইজেন্ট হি এ ডক্টর, সে কি ডাক্তার না? হ্যাঁ, হি ইজ এ ডক্টর। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। যে সমস্ত ওয়ার্ডগুলো পরিবর্তন হয় না, যেমন চিরন্তন সত্য বাক্যগুলো কি, কারো বাণীগুলো কি কোনো নেগেটিভ হবে? পরিবর্তন হবে? এগুলো পরিবর্তন হবে না, এগুলোকে নেগেটিভ ইন্টারগেটিভ অর্থাৎ ইন্টারগেটিভ করে দিলেই হয়ে যায়, তবে সরাসরি ইন্টারগেটিভ না। এটা যদি আমরা ইন্টারগেটিভ করতাম তাহলে কি হইতো? ইজ হি এ ডক্টর, সে কি ডাক্তার? আবার আমরা জিজ্ঞেস করছি সে কি ডাক্তার? আসলে তো সে ডাক্তার। তাহলে এক কথা বারবার জিজ্ঞেস করবে কেন? ইজেন্ট হি এ ডক্টর, সে কি ডাক্তার না? হ্যাঁ, সে ইজ এ ডক্টর। তখনই কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স হয়ে গেল। এবার 2 নম্বরে দেখো, আচ্ছা আমরা এখানে 1 2 দিয়ে রাখি। সোনালি ক্যান স্পিক ইন ইংলিশ। সোনালি ইংরেজিতে কথা বলতে পারে। এখানে কোন ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড আছে? একটারও নাই। স্পিকের কোনো অপোজিট ওয়ার্ড নাই, ইংলিশের কোনো অপোজিট ওয়ার্ড নাই। তাহলে এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে বলছে কি নেগেটিভ করতে। এখন আমরা কিভাবে নেগেটিভ করব? সোনালি স্পিক ইন ইংলিশ ক্যান, সোনালি ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে সেটাও আমরা ওই যে নেগেটিভ ইন্টারগেটিভ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি? ক্যান। ক্যানের সাথে একটা নট বসাই দিলে হবে। কান্ট সোনালি স্পিক ইন ইংলিশ। ঠিক আছে? সোনালি কি ইংরেজিতে কথা বলতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। তার প্রমাণ হচ্ছে সোনালি ক্যান স্পিক ইন ইংলিশ, এটাই। ঠিক আছে? এবার নিচের লাইনে চলে যাই আমরা। উইল ইউ গো হোম, এখন এটা সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? তুমি কি বাড়ি যাবে? এটা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমাদেরকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা কোনো ঝামেলা না করে সোজা অ্যাসার্টিভ করে দেব। ঠিক আছে? তবে অ্যাসার্টিভ করবো যে তার সাথে একটা নট লাগাবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিরকম? সাবজেক্ট আগে ইউ, তারপর কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? উইল। তাহলে উইলের সাথে যদি নট লাগায় কি হয়? উইল নট, ওন্ট। ইউ ওন্ট গো হোম। উইল ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে? ইউ ওন্ট গো হোম, তুমি বাড়ি যাবে না। এই যে কথাটার সাথে সামঞ্জস্য মিলে গেছে, এগুলোকে বলে ট্রান্সফরমেশন। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের।
তোমরা আরো ভালোভাবে বুঝতে, যেমন চিরন্তন সত্য কতগুলো কথা আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়, অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এটা বাদ দাও, সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটাকে যদি নেগেটিভ করতে বলে, আসলে কি তোমরা এটাকে নেগেটিভ করতে পারবে? পারবে না। কেন? এটা নেগেটিভ হবে না, এটা তো চিরন্তন সত্য বাক্য, কতগুলো বাক্য আছে, বাণী আছে, এগুলো চিরন্তন সত্য, এগুলোকে নেগেটিভ করা যায় না। তাহলে এটাকে কি করতে হবে? আমাদেরকে নেগেটিভ ইন্টারগেটিভ করে দিতে হবে। তার মানে এটা সরাসরি ইন্টারগেটিভ না, নেগেটিভ ইন্টারগেটিভ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে দ্য সান রাইজেস, এই যে রাইজেস, এস আছে, এস এর জন্য ডাস, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উদয় হয় না? বুঝে আসছে আশা করি। আরও উদাহরণ দিলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই পর্বে দেখলে যে যে কোনো সেন্টেন্সকে যখন দেখতে পারতেছে কি ট্রান্সফরমেশন করা যাচ্ছে না, মানে ওই অপোজিট ওয়ার্ড খুঁজে পাচ্ছ না, তখন তাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে দেবে, তাহলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি। আর আমি এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো, তাই আমার চোখগুলো কোথায় যাচ্ছে আমি নিজেও খেয়াল করতে পারতেছি না। তোমরা কিন্তু আমার আওয়াজটা বুঝলেই হয়ে যাবে। শিক্ষার্থীরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি আরো কিছু ওয়ার্ড এবং বাক্য লিখেছি, যেগুলো দেখো অ্যাফার্মেটিভে যদি অনলি অথবা অ্যালোন ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি এবং অ্যালোন থাকে, এবং সে অনলিটা যদি ব্যক্তিকে উল্লেখ করে, তাহলে হবে কি অনলির পরিবর্তে নান বার্ড। এবং সে অনলি আবার যদি বস্তুকে উল্লেখ করে, তখন তার পরিবর্তে হবে কি নাথিং বাট। এবং সে অনলি যদি সংখ্যা, বয়স, পরিমাণকে নির্দেশ করে, তাহলে হবে কি নট মোর দেন অথবা নট লেস দেন। ঠিক আছে, আমরা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই। দেখো, অনলি সুহাগ ক্যান রাইট দ্য লেটার, শুধুমাত্র সুহাগে এই চিঠিটা লিখতে পারে। এখন এটাকে নেগেটিভ করতে হবে, যেহেতু ওই অনলি যেহেতু সুহাগকে উল্লেখ করেছে, সুহাগকে নির্দেশ করেছে, তাহলে অনলির বদল কি হবে? ব্যক্তি, নাম্বার। তাহলে আমরা করে ফেলি none but Sohag can write the letter। এই যে হয়ে গেল, কেউ না, সোহাগ ছাড়া কেউ না এই চিঠিটা লিখতে পারে, সোহাগ ছাড়া কেউ চিঠিটা লিখতে পারে না। এই তাহলে অনলির জায়গায় কি হয়ে গেল? নাম্বার। এবার দেখো, সোহাগ হ্যাজ অনলি এ ফিট টয়, সোহাগের কয়েকটা মাত্র খেলনা আছে। এখন এই অনলিটা কাকে, এই অনলিটা কি ব্যক্তিকে না বস্তুকে রেফার করছে? অবশ্যই বস্তুকে। এ ফিউ টয়স, এ ফিউ টয়স, তাহলে ওই জায়গায় আমরা কি বলবো? ওই জায়গায় আমরা নাথিং বাট বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা করি সুহাগ হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়স। এই যে হয়ে গেল, সোহাগের কয়েকটা খেলনা আছে, সোহাগের সোহাগ হ্যাজ নাথিং বাট, সোহাগের কিছুই না, কয়েকটা খেলনা আছে না, কিছুই নেই। তাহলে অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল না? ওকে, একদম লাস্টে দেখি, আই হ্যাভ অনলি 50 টাকা। এখন এই বাক্যটা কিন্তু অনলি 50 টাকা, অর্থাৎ পরিমাণ, সংখ্যা, পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে এটাকে কি করতে হবে? নেগেটিভে কিভাবে করতে হবে? যেহেতু পরিমাণ সংখ্যাকে বোঝায়, নট মোর দেন। আই হ্যাভ, এটা কি বোর্ডে দেখা যাচ্ছে স্ক্রিনে? আই হ্যাভ নট মোর দেন অথবা লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন 50 টাকা। এই যে হয়ে গেল, আমার 50 টাকা আছে, আমার মাত্র 50 টাকা আছে, আমার 50 টাকার বেশি নেই, অথবা আমার 50 টাকার কম নেই। আই হ্যাভ নট মোর দেন 50 টাকা, অথবা আই হ্যাভ নট মোর দেন, নট লেস দেন 50 টাকা। এইগুলো যদি তোমরা একটু খেয়াল করো, খুব সুন্দরভাবে আমি করার চেষ্টা করতেছি, একটু খেয়াল করলে কিন্তু তোমরা পেরে যাবে। আমি খুবই এই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দিই, তারপর আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে।
দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, নিডেড টু এই ওয়ার্ডগুলো পাওয়া যায়, তাহলে সেটা নেগেটিভে গিয়ে তোমাদেরকে করতে হবে হয় ক্যানট বাট, না হয় ক্যানট হেল্প। তবে একটা কথা থাকবে, যদি ক্যানট বাট হয় তারপরে কিন্তু ভার্বটা বেস ফর্মেরই হবে, বেস ফর্মেরই হবে। আর ক্যানট হেল্প যদি হয় তাহলে পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট ফর্মের সাথে বি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, এই সূত্রটা বোঝার কোনো দরকার নাই, আমি ট্রান্সফরমেশন করেই তারপরে তোমরা বুঝতে পারবে। দেখো, উই মাস্ট অবে আওয়ার টিচার, আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষকদের মানতে হবে, মান্য করতে হবে। তখন এটাকে নেগেটিভ করতে হলে কি হবে, এই যে মাস্টের জায়গায় কি আনতে হবে আমাদেরকে, হয় ক্যানট বাট, না হয় ক্যানট হেল্প। তাহলে আমরা দুটোটাই দিয়েই করি। দেখো একটু করে লক্ষ্য করো, উই ক্যানট বাট, এই যে মাস্টের জায়গায় ক্যানট বাট, তারপর পুরো সেন্টেন্সটা লিখে দিই, অবে, অবে আওয়ার টিচার। এইবার দেখো, যদি ক্যানট বাট না দিয়ে ক্যানট হেল্প দিই তাহলে কি হবে, উই কান্ট হেল্প। এই যে অবে আছে, এই অবেই বললাম না, ক্যানট হেল্প হলে পরবর্তী যে ভার্বটা আসবে সে ভার্বটার সাথে অবশ্যই আইএনজি করে দিতে হবে। তাহলে অবেইং, ও বি ই ওয়াই আই এন ডি, অবেইং আওয়ার টিচার। কি বুঝতে পারলে তো, মাস্টের পরিবর্তে ক্যানট বাট, এবং ক্যানট বাটের পরে যদি ভার্ব থাকে সেটা অবশ্যই বেস ফর্মের হবে। আর যদি ক্যানট হেল্প দিই তাহলে পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই আইএনজি করতে হবে। আর একটা দিই আমি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো আরেকটা সেন্টেন্স, উই হ্যাভ টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতেই হয়। তাহলে এটাকে আমরা নেগেটিভ করবো কি, আমরা সেখানে না যেয়ে পারি না। তাহলে করো, এই যে হ্যাভ টু, এই হ্যাভ টুর বদলে কি হবে, উই কান্ট বাট গো দেয়ার। এখন এই ক্যান বাট, ক্যান নট বাট যদি না বসিয়ে যদি ক্যান নট হেল্প বসাই তাহলে কি হবে, এটা অর, উই কান্ট হেল্প। এই যে গুটা আছে তখন একসাথে দুইটা বার বসতে পারে না, একটাকে নাউন ফর্মে করে দিতে হয়, গোয়িং দেয়ার। দুটোটার বাংলা মিনিংয়ে কিন্তু একই। উই হ্যাভ টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হয়। উই ক্যানট বাট গো দেয়ার, আমরা সেখানে না গিয়ে পারি না। উই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আমরা সেখানে না গিয়ে পারি না। এই ক্যান নট হেল্প, হেল্পটা আবার গুটা আবার, তাহলে একই সাথে দুইটা বার বসতে পারে না, হয় একটার সাথে আগে টু দিতে হয়, না হয় আইএনজি করে দিতে হয়। তাহলে বোঝা গেল তো। আরো কিছু উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সে পর্যন্ত ওয়েট করো। শিক্ষার্থীরা, বোর্ডে আরেকটা সেন্টেন্স দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সন এস, অ্যাজ সন এস দেখো, তাহলে সেটাকে নেগেটিভ করার সময় নো সনার দেন দিয়ে পরের সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। অ্যাজ সন এস যুক্ত সেন্টেন্সটা এবং পরের যে দেন যুক্ত সেন্টেন্সটা হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। দেখো, অ্যাজ সন এস আই স এ হর্স, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইট র্যান অ্যাওয়ে, দুটোটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেই মাত্র আমি ঘোড়াটাকে দেখলাম সে দৌড়ে, এইটি দৌড়ে পালালো। এখন এটাকে আমরা যখন এই নেগেটিভ করব তখন এই এস সোনাসের জায়গায় নো সোনার দিয়ে দেব। এবং নো সোনার এটা একটা অ্যাডভার্ব, যখন কোনো অ্যাডভার্ব বসে বাক্যের প্রথমে বসে তখন সে তার অক্সিলারি ভার্ব একটা নিয়ে আসে। যেহেতু এটা নো সোনার যুক্ত সেন্টেন্সগুলো, নো সোনার অ্যাডভার্ব যুক্ত ওয়ার্ডগুলো যুক্ত বাক্য যদি ফার্স্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে হ্যাড হবে অবশ্যই। তাহলে আমরা করি, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড আই সিন দা, কি হবে, নো সোনার হ্যাড আই সিন দা, সিন এ, সরি সিন আ হর্স,
তারপর কি হবে, এই যে দেন ইট ran away। যেই মাত্র আমি আমি ঘোড়াটাকে দেখতে না দেখতে এটা দৌড়ে পালালো। উপরের লাইনটার অর্থ কি, যে মাত্র আমি ঘোড়াটা দেখলাম সেই দৌড়ে পালালো। আমি ঘোড়াটা দেখতে না দেখতেই ঘোড়াটি দৌড়ে পালালো। তাহলে উপরে দৌড়াটার অর্থ একই হয়ে গেল না? এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এভাবে তোমরা আরো প্র্যাকটিস করবে। আমি অন্য রুল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন? আরেকটা বাক্য দেখো, যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে, তাহলে তাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো বসে, তারপর পরে সাবজেক্টিভ বসে, তারপরে বার্ড বসে, যেভাবে করতে হয়, কেমন? তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট 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 বার্ড বসে। তাহলে এটা আমরা দেখি, এভরি প্যাট্রিয়ট অবেজ হিজ কান্ট্রি। প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে কি, দেশপ্রেমিক। প্রত্যেক দেশপ্রেমিক কিন্তু তার দেশকে মান্য করে, মানে দেশের, মানে একটা দেশের রোল, আইন কানুন সব মানে। এখন এটাকে আমরা নেগেটিভ করবো, দেখো। তাহলে এভরি থাকলে কি, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তাহলে কি সাবজেক্ট প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট, দেয়ার ইজ নো প্যাট্রিয়ট, তারপর কি এই ডট 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 বাট অবেজ, ও বি ই ওয়াই ই এস, অবেজ হিজ কান্ট্রি। এই সেন্টেন্সটাকে আরো অনেকভাবে করা যায়, দেখুন। হু দিয়ে, দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজন্ট obey his country, who doesn't obey his country। আরেকভাবে করা যায়, no patriot disobey his country, disobeys his country। ঠিক আছে? তবে ওই মাঝখানে যে বাক্যটা করলাম সেটা না করাটাই ভালো, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়। there is no patriot but there is no patriot who doesn't obeys his country। এটা না করে তোমরা কি করবে, এটা করবে, there is no patriot but obeys his country, অথবা no patriot disobeys his country। কোনো দেশপ্রেমিকই তার দেশের তার দেশকে অমান্য করে না। ঠিক আছে? আরো উদাহরণ দিয়ে দেখো, প্রিয় শিক্ষার্থীরা। আরেকটা সেন্টেন্স দেখো, কোন একটা বাক্যে যদি অলওয়েজ পাও, তাহলে তাকে নেগেটিভ করার সময় অলওয়েজ এর স্থানে নেভার বসিয়ে দিবে। ঠিক আছে? এটা আমরা করি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এই যে এখানে এই যে দ্য ট্রুথ সত্য, এখানে এই একটা ওয়ার্ডও কিন্তু তোমাদেরকে বিপরীত ওয়ার্ড বসাতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বসত্য কথা, তার মানে কি, কখনো মিথ্যা বলবে না। তাহলে এটা করি, অলওয়েজ এর জায়গায় কি হবে, নেভার, নেভার স্পিক, সরি স্পিক হবে না, মিথ্যা বলার সময় কিন্তু আমরা স্পিক না বলে টেল বলি, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। ওই নেভার, অলওয়েজ এর জায়গায় নেভার। ঠিক আছে? এইবার দেখো আরেকটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যেটাকে আমরা নেগেটিভ করবো। এটা আসলে কি, অ্যাফার্মেটিভে, শিউলি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটা দেখে কি মনে হয় যে আমরা ওই যে কম্পারিজন অফ ডিগ্রি, অ্যাডজেক্টিভ এগুলো পড়ছি না, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, এগুলো পড়ছি না। এই সেন্টেন্সটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। এই সমস্ত এই টাইপের যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত এবং কম্পারেটিভ ডিগ্রি যুক্ত যদি কোনো সেন্টেন্স তোমাদেরকে নেগেটিভ করতে দেয়, তাহলে তোমরা কিভাবে তাকে নেগেটিভ করবে সেটার একটা এই ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা যে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিটার এই কি বলে পজিটিভ ডিগ্রি করতে হয় না, ওই পজিটিভ ডিগ্রি যে সেন্টেন্সটা হবে সেটাই হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? আমি এখন এটা তোমাদেরকে করে দিচ্ছি, দেখো। শিউলি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, শিউলি এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। তখন এটাকে নেগেটিভ কি করতে হবে, দেখো। সচরাচর কি আনতে হয়, নো আদার, নো আদার পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ডিগ্রি ফরমেশন, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারপর কি হতে হবে, একটা ইজ, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, এই বেস্টের পজিটিভ ফর্ম কি, গুড, ইজ অ্যাজ গুড অ্যাজ, তারপর কি হবে, শিউলি। ঠিক আছে? অন্য কোনো স্টুডেন্ট শিউলির মতো এই ক্লাসে নেই।
এই যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি যদি তোমাদেরকে নেগেটিভ করতে বলা হয় তাহলে তোমরা কিভাবে করবে সেটা শুধুমাত্র তোমরা পজিটিভ ডিগ্রিটাই করে দেবে, তারপরে তোমাদের নেগেটিভটা হয়ে যাবে। খুব সুন্দর একটা রুল তোমাদেরকে শিখাইলাম, তোমরা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমাকে দেখতে পাচ্ছ কি না পাচ্ছ সেটা বড় কথা নয়, আমার কথাগুলো এবং বোর্ডের লেখাগুলো বুঝছো কিনা সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আরও কিছু উদাহরণ দিই আমি। দেখো তোমাদের জন্য আরেকটা রুল নিয়ে আমি ট্রান্সফরমেশনে হাজির হয়েছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই যে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট 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 এন্ড অথবা শুধু এন্ড দিয়ে যদি দুইজন ব্যক্তিকে যোগ করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে নট অনলি ডট 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 বাট অলসো। দেখো একটা সেন্টেন্স দেখি আমরা, বোথ শিকা অ্যান্ড সঞ্জিতা। দেখো বোথ দিয়ে শিকা এবং সঞ্জিতাকে এই কন্ডিশনগুলো দিয়ে কি অ্যাড করা হয়েছে, বোথ শিকা অ্যান্ড সঞ্জিতা ক্যান ডু দ্য সাম, অর্থাৎ এই অঙ্কটি সঞ্জিতা এবং শিকা দুজনেই করতে পারে। দুই নম্বরটা দেখো, হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেকস হিজ টয়স। এখানে কিন্তু বোথ নেই, তবে এই অ্যান্ড একটা আছে, এই অ্যান্ড দিয়ে কিন্তু দুইটা ওয়ার্ডকে কিন্তু এই সংযোগ করা হয়েছে, এগুলোকে কনজাংশন বলা হয়। তাহলে দুইটা ওয়ার্ডসকে যখন যোগ করা হয়েছে এটাও কিন্তু ওই বোর্ডের মতোই এই মিনিংটা প্রকাশ করে। ঠিক আছে, আমরা এখন এইগুলোকে ট্রান্সফর্ম করব। দেখো বোথ শিকা অ্যান্ড সঞ্জিতা, তাহলে কি হবে, বোধের বলতে নট অনলি, নট অনলি প্রথম সাবজেক্ট শিকা, নট অনলি শিকা, তারপর কি হবে ডট ডট বাট অলসো, বাট অলসো সঞ্জিদা, তারপর কি হবে ফর অংশটা বসে যাবে, ক্যান ডু দা সাম। হয়ে গেল না, নট অনলি শিকা বাট অলসো সঞ্জিদা ক্যান ডু দা সাম। শেষ, এই তো। এবার লাস্টটা দেখো, হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেকস হিজ টয়স। সে মাঝে মধ্যে তার খেলনাগুলোকে ভাঙে আবার বানায়ও। ঠিক আছে, এটা আমরা কিভাবে করি দেখো, হি সামটাইমস not only makes, not only makes but also breaks his toys। দেখো আমি এগুলোর বাংলা অর্থ করি, তারপর কিন্তু তোমরা সহজেই বুঝে যাবে। বোথ শিকা অ্যান্ড সঞ্জিদা ক্যান ডু দ্য সাম। সঞ্জিদা এবং শিকা দুজনে এই অঙ্কটা করতে পারে। এখন এটাকে আমরা নেগেটিভে করব যাতে অর্থ না পাল্টায়। নট অনলি শিকা, শুধু শিকা না, বাট অলসো সঞ্জিদা, সঞ্জিদাও এই অঙ্কটা করতে পারে। তাহলে উপরের লাইনের সাথে মিলে গেল না। দুই লাইন দেখো, হি সামটাইমস মেক্স অ্যান্ড ব্রেকস হিজ টয়স। সে মাঝে মাঝে তার খেলনাগুলোকে বানায়ও ভাঙেও। তাহলে এই লাইনটা দেখো, হি সামটাইমস, সে মাঝে মাঝে নট অনলি মেক্স, সে মাঝে মধ্যে বানায় না, বাট অলসো ব্রেকস হিজ টয়স, মাঝে মধ্যে তার খেলনাগুলোকে ভাঙেও। তাহলে অর্থের সাথে মিল আছে না, অর্থের সাথে মিল থাকলেই তো এটা ট্রান্সফরমেশন হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, সর্বশেষ আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের বাক্যটি দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস ডট 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 এস যুক্ত কোনো বাক্য পাও তাহলে তাকে নেগেটিভ করবে দেখি নট লেস দিয়ে শেষে দেন বসবে, নট লেস দিয়ে ডট ডট শেষে শেষে যে এসটা থাকবে তার পাশে কি বসবে, তার বদলে দেন বসবে। ঠিক আছে, দেখো শিপা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিফা। শিপা এমন সুন্দর যে নিপার মতো, মানে শিপা আর নিপা দুজনেই একই স্টাইল, মানে একই ধরনের সুন্দর। এখন এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে, কাউকে কারো চেয়ে ছোট করে খাটো করে অসুন্দর করে দেখা যাবে না, দুজনকে একই সমানে করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। শিপা is not less beautiful than নিপা। দেখো তো বাংলা অর্থটা হয় কিনা, বাংলা অর্থটা হলে বুঝবে যে কি সেটা হয়ে গেছে। শিপা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিপা, শিপা নিপার মতোই সুন্দর। এখন আমরা যে নেগেটিভ করলাম এটা কি সেন্সটা লড়ে একদম পরিবর্তন হয়েছে। দেখো তো শিপা ইজ নট লেস বিউটিফুল, শিপা
শিপা ইজ নট লেস বিউটিফুল, শিপা কম সুন্দর নয় দেন নিপা, নিপার চেয়ে। তার মানে কি শিপা নিপার চেয়ে কম সুন্দর নয়, মানে কি শিপা নিপার মতোই সুন্দর, তাহলে দুটোটা মিলে গেল না? ধন্যবাদ, অনেক লং একটা ভিডিও হয়ে গেছে আজকে। সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসলে আমি একা একা ভিডিও করতেছি, তেমন একটু গরম ভাব লাগতেছে আমার। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন। ভুল ত্রুটি হলে কমেন্টস বক্সে জানাবেন। আমি কিন্তু একবারই ভিডিও করি, বারবার করি না। এইখানে ভুল হলেও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে ইউটিউবে পেতে হলে সুধা স্যার লিখে দিলে হবে, অথবা এই পিনাকল ইংলিশ লার্নিং হোম এটা চার্জ করলেই হবে। সবাই দোয়া করবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই টিল উই মেট এগেন। আল্লাহ হাফেজ।